নমস্কার বন্ধুরা, অলিক কাহিনী চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আবারও একটি আমাদের লেখা গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প, নিস্তব্ধ প্রেম। সম্প্রীতি পেশায় স্কুলের শিক্ষিকা, স্বভাবেও ভীষণ শান্তশিষ্ট একটি মেয়ে। অন্যদিকে সুলেখা, দেবাশিস দুজনেই ব্যাংকের কর্মচারী। একই সময় তারা অফিসে যোগ দিয়েছিল। সুলেখা শুরু থেকেই দেবাশিসকে ভালো লাগতো, তাই প্রায় সে দেবাশিসকে নিজের বাড়িতে লাঞ্চ বা ডিনারে ডাকত। দেবাশিস অনেকবারই এসেছে, তবে সুলেখার যমজ বোন সম্প্রীতির সঙ্গে তার তেমন কথা কখনোই হয়নি। হঠাৎ একদিন দুপুরে লাঞ্চে দেবাশিসকে ডেকে সুলেখা বলল, আচ্ছা দেব, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, বলো। তোমার কখনো মনে হয় না যে লাইফের এতটা সময় পেরিয়ে এসেছি, এবারে অ্যাজ আ লাইফ পার্টনার কাউকে দরকার? না, সেইভাবে ভেবে দেখিনি কখনো। হঠাৎ এই প্রশ্ন। ও আচ্ছা। লাঞ্চের পর সম্প্রীতি হঠাৎ সিঁড়ি থেকে নামতে নামতে বলল, এই দিদি, দিদি সম্প্রীতি সুলেখাকে কিছু বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তার চোখে পড়ল দেবাশিস, আর দেবাশিসের নজরে গিয়ে ঠেকল সম্প্রীতির ওপর। প্রথম দেখাতেই তাদের চোখে চোখ পড়ল, আর সেই চোখের দৃষ্টিতে যেন অনেক না বলা কথাই বিনিময় হয়ে গেল। হঠাৎ সুলেখা বলে উঠল, কিরে, কি বলবি বল? হ্যাঁ, না কিছু না। হঠাৎ চলে যাওয়ার সময় একটু এগিয়ে এসে সম্পৃক্তির উদ্দেশ্যে দেবাশিস বলল, সুলেখা, আজ আমি আসি, আরেকদিন আসবো। এই যে তুমি বাড়িতে থেকো সেদিন, তোমার সাথে তো আমার আলাপই হয়নি। সেদিন না হয় আড্ডা দেবো। আসি লেখা, বাই। বাই। সম্প্রীতি হঠাৎ ভেবেচিন্তে অবাক হয়ে গেলেও দেবাশিসের কথা তার ভীষণ ভালো লেগে গেছিল। সেদিনের ঠিক দুদিন পর সুলেখা আবারও ডিনারের জন্য দেবাশিসকে আমন্ত্রণ জানাবে। সেদিন তাদের মা নীলিমা দেবী এবং সম্প্রীতিও বাড়িতে ছিলেন, তবে কাজের সূত্রে অজিতবাবু মানে তাদের বাবা বাড়িতে ছিলেন না। সেদিন আড্ডা দিতে দিতে নীলিমা দেবী দেবাশিসকে বললেন, বাবা দেবাশিস, তুমি কেমন আছো বলো? তোমার সাথে তো সেইভাবে আমার কোনোদিনও কথা হয়ে ওঠেনি। কাজ কেমন চলছে তোমার? খুব ভালো আছি আন্টি। আর এই চলছে। আপনার মেয়ে লেখা, সেও আমাকে খুব হেল্প করে। সেদিনের পর ঠিক কখন যে সেই মিষ্টি সম্পর্ক ভালোবাসায় রূপ নিল তারা নিজেরাও বুঝতে পারেনি। কয়েক সপ্তাহ পর দেবাশিস প্রথম নিজের মনের কথা জানায়, আর সম্প্রীতিও সেই প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি। তবে সুলেখা এসব কিছুই জানতো না। হঠাৎ একদিন এক কাফেতে সুলেখা, দেবাশিস, সম্প্রীতিকে দেখে ফেলে। আরো আশ্চর্যের ব্যাপার, ওদের কথোপকথনও শুনে ফেলে। ও শুনলো, তুমি এত ভালো না সম্প্রীতি, যে তোমাকে হয়তো প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। এই কথা তো অনেকবারই বলেছ, কিন্তু বুঝতে পারলে কখন শুনি? হুম, তাতে অবশ্য তোমার দিদি মানে লেখাকে ক্রেডিট দিতে হয়, কারণ ওই একদিন বললো যে আমার লাইফ পার্টনার হিসেবে কাউকে দরকার কিনা। তাই নাকি? চিন্তা নেই, দিদি প্রতিবার আমাদের একসাথে জন্মদিন হওয়া সত্ত্বেও আমাকে একটা স্পেশাল গিফট দেয় আলাদা করে। তাই এবারে আমি সেই গিফটের বদলে তোমাকে চাইবো। আই থিঙ্ক দিদি না করবে না। ওয়াও, ইন্টারেস্টিং। ওকে ম্যাডাম। পিছনের টেবিলে বসে সুলেখা রাগ, দুঃখ আর কষ্টের জল গড়িয়ে পড়ছিল চোখ থেকে, কিন্তু একটা কথাও বলতে পারল না সে। ব্যাগ থেকে তাড়াতাড়ি একটা মাস্ক পরে কোনো রকমে বেরিয়ে গেল সেখান থেকে। সুলেখা মনে হচ্ছিল যেন পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে গেছে। অফিসের কোনো কাজেই মন বসছিল না, আর ঠিক সেদিনের পরের দিন কি করবে বুঝতে না পেরে আবারও সেই একই কফি শপে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই দেখলো সম্প্রীতি আর দেবাশিস আবারও বসে গল্প করছে, সময় কাটাচ্ছে একসাথে। এক মুহূর্ত আর দাঁড়াতে পারল না সে। চোখের জল অসূত্রভাবে ঝরতে লাগলো। অফিসে যাওয়ার ইচ্ছা একেবারেই করছিল না, বুকটা যেন দম বন্ধ করে দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল অফিসের বস কল করছে। Hello, immediately come to my office, fast. বাট ড্যাম ইট, কোন দিকে মন থাকে তোমার সুলেখা? এটা তোমার এক্সপেক্ট করিনি। বস, বস আর কখনো এরকম হবে না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আর একটা চান্স। আর যেন না দেখি এরকম হয়েছে। হ্যাঁ, নাও গো।
কোনো রকমে বাড়ি পৌঁছানোর চেষ্টা করছিল সুলেখা, কিন্তু তার পা যেন আর চলছিল না। সিঁড়ি দিয়ে নামার শক্তিটুকু যেন হারিয়ে যাচ্ছিল। তাই এসকেলেটরে নামতে গিয়েই পা হড়কে পড়ে গেল সে। মাথায় গুরুতর আঘাত লাগলো, রক্ত ঝরতে লাগলো। অবশেষে তাকে দ্রুত একটি নার্সিং হোমে ভর্তি করা হলো, কিন্তু 4 দিন ধরে ভর্তি থাকার পর শেষমেশ প্রাণ হারালো সুলেখা। দেবাশিস আর সম্প্রীতি মানসিক অবস্থা তখন ভাষায় বর্ণনা করার মতো নয়। আর নীলিমা দেবীর দুঃখ তো অশেষ। এই ঝড়ঝাপটা সামলে উঠতে প্রায় 1 বছর সময় লেগে গেল। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। একদিন সম্প্রীতি দেবাশিসকে বলল, আমাদের বিয়েটা এবার করে নেওয়া উচিত, জানো তো। আর শোনো, বিয়ের পর কিন্তু আমি এই বাড়িতেই থাকবো, কারণ দিদি চলে যাওয়ার পর তাই মা খুব কষ্ট পাবে। ওকে ম্যাডাম, যা আপনি চান তাই হবে। নীলিমা দেবী আর অজিত বাবুর সঙ্গে কথা বলে বিয়ের কথাটা পাকাপাকি করার জন্য একদিন দেবাশিস এলেন। তবে তার মা অসুস্থ থাকায় আসতে পারেনি, আর বাবা তো ছোটবেলাতে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। সব কথাবার্তা শেষ করে দেবাশিস যখন বাড়ি ফেরার জন্য বেরোতে যাচ্ছিলেন, হঠাৎ প্রচণ্ড বজ্রপাত হলো। ডিনার শেষ করে সম্প্রীতি আর দেবাশিস একটু গল্প করার জন্য সম্প্রীতির ঘরের বারান্দায় গিয়ে বসলো। এত ঝড়ঝাপটা যাবার পর ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে, কি বলো? একদমই তাই প্রীতি। কিন্তু জানো তো দেবাশিস, দিদিকে খুব মিস করছি এই সময়। এই প্রীতি, একটা আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ, আমিও শুনতে আমাকে ধোকা দিয়ে আমার ভালোবাসার সাথে বিয়ের স্বপ্ন দেখতে লজ্জা করছে না তোর? লেখা, তুমি? তুই এসব কি বলছিস? তোর ভালোবাসা মানে? দেব আমার ভালোবাসা, তাই আমি তোদের দুজনকে শেষ করে ফেলবো। আমাকে তুমি ভালোবাসে এই কথাটা কখনো বলনি কেন আমায়? বললে বললে কি হতো শুনি? তুমি তো আমাকে ভালোই বাসতে না। না, কিন্তু যদি বলতে তাহলে তো তোমার মনে আজ এই প্রতিশোধ আর ঈর্ষা তা তো থাকতো না, তুমি মুক্তি পেতে। লেখা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাদের এবার শেষ করে ফেলবো, তাহলেই আমার মুক্তি। আমি যখন দেবকে পাইনি তখন তোকেও পেতে দেব না। দিদি 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 না, দিদি। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের কাছে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে বা আপনাদের কোনো লেখা গল্প থেকে থাকে তাহলে অবশ্যই পাঠাতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে। ধন্যবাদ।